এই হাসপাতাল কিন্তু 20 বছর আগে করেছে। এখন কিন্তু এই হাসপাতালটি আপনার 50 বেড অপ্রতুল হয়ে গেছে। এটাকে আমরা ক্রমান্বয়ে 100 বেডে নিয়ে যেতে চাই। শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করার জন্য এখানে একটা বালিকা বিদ্যালয় স্থাপন করতে চাই, একটি কলেজ স্থাপন করতে চাই, একটি কারিগরি স্কুল কলেজ স্থাপন করতে চাই। কুয়াশার চাদরে ঢাকা শীতের সকালে উত্তরের রাজধানী বগুড়া থেকে কোটি পাঠকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় পাঠক, আমরা বগুড়ার উন্নয়ন নিয়ে কথা বলবো, বগুড়ার ভোট নিয়ে কথা বলবো। সংসদীয় 7 আসন বগুড়া, এর ভিতরে বগুড়া 1 সারিয়াকান্দি সোনাতলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনটিতে যমুনা বাঙ্গালীর বেড়াজালে এবং এই দুটি নদীর কলাগ্রাসে অবহেলিত এই আসন। এই আসনে অধিকাংশ মানুষ নদী ভাঙ্গনের কবলে পড়ে ঘর ছাড়া হয়েছেন, বসত বাড়ি ছাড়া হয়েছেন, ভিটে ছাড়া হয়েছেন। এই এলাকার উন্নয়ন নিয়ে যিনি আগামী দিনে বিএনপি থেকে এমপি সংসদ সদস্য নির্বাচিত হবেন, যিনি বিগত সময়ে 2001 থেকে 2006 সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন, এই এলাকার উন্নয়নে কাজ করেছেন, যিনি যমুনা ভাঙ্গন নিয়ে সারিয়াকান্দি থেকে সোনাতলা পর্যন্ত একাধিক স্পার নির্মাণ করেছেন। একাধিক স্পার নির্মাণ করার ফলে যমুনার সেই কোরালগাছি ভাঙ্গন কিছুটা কমে গেছে। তিনি স্বপ্ন দেখছেন বগুড়ার সারিয়াকান্দিতে নদীবন্দর করার। তিনি স্বপ্ন দেখছেন বগুড়ার সারিয়াকান্দিতে একটি ফার্টিলাইজার কারখানা বা সার কারখানা স্থাপন করবেন। যিনি কাজ করবেন বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে, যিনি কাজ করবেন সারিয়াকান্দি সোনাতলার অবহেলিত মানুষের ভাগ্যর উন্নয়নে, নারীদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং সকল পর্যায়ে তিনি কাজ করবেন। সেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির উপদেষ্টা এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব আলহাজ কাজী রফিকুল ইসলাম। জনাব কাজী রফিকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আমাদের সাথে কথা বলবেন এই মুহূর্তে সারিয়াকান্দি সোনাতলা বা বগুড়া 1 আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব কাজী রফিকুল ইসলাম। কাজী রফিকুল ইসলাম সাহেব, আপনি কেমন আছেন? জি, আপনি একটু আপনার মাধ্যমে বাংলাদেশ প্রতিদিনের সকল পাঠক পাঠিকে ধন্যবাদ। রফিক ভাই, আমি আপনার কাছে শুনতে চাই যে আপনি বিগত সময়ে এমপি থাকার কালীন সময়ে বগুড়া নিয়ে যে উন্নয়ন করেছেন সে বিষয়ে কথা বলবেন, এবং এখন যে বিএনপির এমপি প্রার্থী হিসেবে মাঠে আছেন, আগামী সংসদ নির্বাচনে আপনি এমপি হলে সারিয়াকান্দি সোনাতলার মানুষের কি কাজ করবেন, নদী ভাঙ্গন নিয়ে কি করবেন, একটু বলবেন দয়া করে। আপনাকে ধন্যবাদ, এবং আমার প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এবং তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। এবং আমার পাশাপাশি আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেতা, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, যিনি আমাকে ধানের শীষের মনোনয়ন দিয়ে আমাকে ধন্য করেছেন, আমাদের এলাকাবাসীকে অনুপ্রাণিত করেছেন এবং ধন্য করেছেন। আমি তার কৃতজ্ঞতা আবদ্ধ। আজকে আমাদের এলাকায় 2001 থেকে 2006 পর্যন্ত আমি যে কাজ করেছি সেই কাজগুলি মানুষের মৌলিক সমস্যার সমাধান করেছি। তাদের যে চাহিদা, তাদের যে আকাঙ্ক্ষা, তারা প্রতিনিয়ত যেই সমস্যাগুলি ভোগ করত, সেই প্রতিনিয়ত ভোগ করার সাথে আমি নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি। তাদের দীর্ঘমেয়াদী সমস্যা, তাদের প্রাথমিক সমস্যা, সেই সমস্যাগুলো মূলত আমি সমাধান করেছি। বিশেষ করে নদী ভাঙ্গনটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। এই সমাধানটা কোথায় আমাদের সীমিত টাকা ছিল, কোথায় কাজ করলে এই সামগ্রিকভাবে এই নদী ভাঙ্গনটা রোধ হয়, এবং সেই রোধ হওয়ার পাশাপাশি আমাদের সারিয়াকান্দি সোনাতলার পুরা ভাঙ্গনটা প্রাথমিকভাবে বন্ধ হয়, সেই ব্যবস্থাটা আমি করেছি। 7 কিলোমিটার তিতপোল থেকে
আপনার কর্ণিবাড়ির মধ্যে 7 কিলোমিটার নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য তীর সংরক্ষণ সেই কাজটি আমি করেছি। আমি দুটি স্পার করেছি হাসনাবাদ এবং বলাইলে। আমি এই এই কারণে নদী ভাঙ্গন মূলত এখন অনেকটা কমে এসেছে, কিন্তু একেবারে ভাঙ্গন বন্ধ হয়নি। কারণ কর্ণিবাড়ির পরে যে জায়গাটুকু আমি করতে পারিনি গোসাইবাড়ি পর্যন্ত, সেই জায়গাতে নদী ভাঙ্গন এখনো আছে, যেটা আমার সবচেয়ে প্রথম এবং প্রধান আমার প্রতিশ্রুতি, যে প্রথম আমি নদী ভাঙ্গনের রোধকল্পের আমার নির্বাচনের প্রথম কাজটি হবে এই নদী ভাঙ্গনটা প্রতিরোধের ব্যবস্থা করা। আমি মনে করি যে আমার এলাকা সোনাতলা সারিকান্দি প্রতিটি ইঞ্চি মাটি আমার পবিত্র, আমার কাছে পবিত্র, এবং আমার পবিত্র দায়িত্ব হলো প্রতিটি ইঞ্চি মাটিকে রক্ষা করা। সেই ক্ষেত্রে আমি টেকানি থেকে পাগোল্লা থেকে আরম্ভ করে আমি গোসাইবাড়ি পর্যন্ত এই 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 এলাকার প্রতিটি ইঞ্চি মাটি যেন কোনো সময় যেন নদী গর্ভে বিলীন না হয়, সেই দায়িত্ব পালন করার জন্য আমি প্রতিশ্রুতি ব্যক্ত করে আগামী দিনে নির্বাচনে মানুষকে সবাইকে আমার একটা জনস্রোত তৈরি করার চেষ্টা করছি। পাশাপাশি আমাদের যে কাজগুলি, আমরা যে কাজ করেছি, যেমন আপনার হাসপাতাল করেছিলাম 31 বেড থেকে 50 বেড পর্যন্ত থানা লেভেলে সোনাতলা এবং সারিকান্দিতে। এই হাসপাতাল কিন্তু 20 বছর আগে করেছি। এখন কিন্তু এই হাসপাতালটি আপনার 50 বেড অপ্রতুল হয়ে গেছে। এটাকে আমরা ক্রমান্বয়ে 100 বেডে নিয়ে যেতে চাই। সেক্ষেত্রে আমাদের এইটা ডাক্তার সংখ্যা বৃদ্ধি করতে হবে, প্রাসঙ্গিক যে যন্ত্রপাতি, লজিস্টিক সাপোর্ট, এগুলো আমাদের বৃদ্ধি করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবা গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ইউনিয়ন পর্যায়ের যেই আমাদের উপস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, সেই স্বাস্থ্য কেন্দ্রগুলোকে আমরা চালু করতে চাই, যেটা আওয়ামী লীগের সময় বন্ধ করে দিয়েছিল। আমরা এটা সংস্কার করতে চাই, এবং এখানে আমাদের যেই ডিপ্লোমাধারী যে ডাক্তারগুলো আছে তারা 2 জন করে ডাক্তার থাকবেন। পাশাপাশি ওখানে সপ্তাহে 2 থেকে 3 দিন একজন MBBS ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার সেখানে চিকিৎসা দেবেন। তা আমরা চাই যে গ্রাম পর্যায়ে মানুষের এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে সুরক্ষিত করার জন্য মানুষের দ্বার প্রান্তে যেন চিকিৎসা সেবা আমরা পৌঁছে দিতে পারি, এটা আমাদের উদ্দেশ্য। পাশাপাশি আমাদের সামাজিক নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য আমরা পুলিশের পাশাপাশি আমরা নিজেরা সামাজিকভাবে উদ্বুদ্ধ করতে চাই মানুষকে, যে আমাদের এই সমাজটা, আমাদের এই সমাজের সকল আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য আমাদেরও নৈতিক দায়িত্ব আছে। তো পুলিশের পাশাপাশি সামাজিকভাবে আমরা এই মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই, এবং তাদেরকে গণসচেতনতা বৃদ্ধি করতে চাই, যে আমরা যদি আমাদের সাথে মারামারি, গন্ডগোল, ফাসাদ করে থানায় যাই, এত মানুষের চাপ তো থানায় সহ্য করতে পারে। কাজে আমাদের মধ্যে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, তাদের মাধ্যমে যেন আমরা এইগুলো সুরাহা করতে পারি। পাশাপাশি আরেকটা জিনিস আমাদের যুব সমাজের জন্য সবচেয়ে বড় সমস্যা, সেটা হলো গত 20 বছর কিন্তু বগুড়ার মানুষের চাকরি পায়নি, অনলি বিকজ অফ আমরা শহীদ জিয়াউর রহমান এই জন্মভূমি। এই জন্মভূমির কারণে আমাদের চাকরি পাইনি। এই যুব সমাজের 20 বছরের একটা জট বেঁধে গেছে চাকরির ক্ষেত্রে। তা আমরা এই যুব সমাজকে আমরা আগামী দিনে চাকরি ব্যবহারে প্রায়োরিটি দিতে চাই। রফিক ভাই, আপনি বলতেছেন যে আমাদের যুব সমাজ নিয়ে কাজ করব, স্বাস্থ্য নিয়ে কাজ করব। সেক্ষেত্রে আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন নারীদের 100% নিরাপত্তা নিয়ে তিনি কাজ করবেন। সেই বিষয়ে একটু বলবেন। আর একটু বলবেন আপনি যেহেতু সারিয়াকান্দি সোনাতলা 1 ইঞ্চি মাটিকেও আপনি যমুনায় ভাঙতে দেবেন না, সেক্ষেত্রে যে অঞ্চলগুলো আমাদের যমুনার পূর্ব পারে চলে গেছে, সে এলাকার মানুষের জীবনযাত্রার মান, সে এলাকার স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং আপনার স্বাস্থ্য সেবার মান নিয়ে কিছু বলবেন দয়া করে। আমরা যে অঞ্চলগুলো নদী ভেঙে ওই পারে গেছে, 4টি ইউনিয়ন সারিয়াকান্দির পূর্ণাঙ্গভাবে চরাঞ্চলে, এবং সোনাতলার 2টি ইউনিয়ন পাকুল্লা এবং টেকানি, এবং আমাদের সারিয়াকান্দি ইউনিয়ন, এই 3টি ইউনিয়ন
আংশিকভাবে ক্ষতিগ্রস্ত, অর্থাৎ 4টি ইউনিয়ন পরিপূর্ণভাবে এবং 3টি ইউনিয়ন আংশিকভাবে চরাঞ্চলে। এই মানুষদের যাতায়াত ব্যবস্থা মানে আমাদের এই যে মেইনল্যান্ড যেটা আছে সেই ল্যান্ডের মতো আমরা সেইখানে যোগাযোগ ব্যবস্থা সুন্দর করতে চাই এবং মানুষের শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করার জন্য এখানে একটা বালিকা বিদ্যালয় স্থাপন করতে চাই, একটি কলেজ স্থাপন করতে চাই, একটি কারিগরি স্কুল কলেজ স্থাপন করতে চাই। সেখানে আমি পুলিশ মানুষের সামাজিক নিরাপত্তার জন্য একটি পুলিশ কেন্দ্র স্থাপন করতে চাই এবং সেখানে আমরা একটা শস্য, যেখানে অনেক শস্য হয়, বাংলাদেশের শস্য ক্ষেত্রের জন্য আমাদের এই চরাঞ্চল সবচেয়ে আপনার পরিবেশ বান্ধব একটি এলাকা, যেখানে আমরা সেইখানে ফলনগুলো পলি মাটি দিয়ে এমনি উইদাউট সার ছাড়া আমরা সেখানে ফসল ফলাতে পারি। সেইগুলো ফসলগুলি যেহেতু পচনশীল, সেই জন্য সেখানে আমরা একটা হিমাগার করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি। এই কাজগুলি আমরা যদি করতে পারি তাহলে আমার মনে হয় যে চরাঞ্চলের মূল সমস্যাগুলি সমাধান হয়। পাশাপাশি আমরা একটা বহাল থেকে আরম্ভ করে আপনার এই কর্ণিবাড়ি কাজলা হয়ে চালুবাড়ি পর্যন্ত একটা বড় ধরনের বাঁধ তৈরি করে, যাতে বাঁধের নদী পানি ফসল খেতে না পারে, সেই বাঁধের উপর দিয়ে আমরা একটা রাস্তা তৈরি করে দিতে চাই। আর আপনার যে কোনো ইউনিয়নের মূল জায়গাতে যাওয়ার জন্য অনেক রাস্তা আমরা সম্প্রসারিত করতে, পাকা রাস্তা সম্প্রসারিত করে দিতে চাই, কারণ ওই চরাঞ্চলগুলি এখন মূলত নদী ভাঙ্গন, আর যেখানে নদী ভাঙ্গে সেইখানে নদী ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থা করে তুলতে চাই। প্রিয় পাঠক, আমাদের সাথে এই আছেন সারেকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি, যিনি ইরফানুর রহমান রেন্টু। তিনি কাজী রফিকুল ইসলামের সাথে প্রতিটি সমাবেশে এবং গণসংযোগ করতেছেন। আসলে রেন্টু ভাই, আপনি যেহেতু রফিক ভাইয়ের সাথে সবসময় মানে ছায়া হয়ে কাজ করতেছেন, তা আমাদের বগুড়া 1 আসলে ভোটারদের কেমন ছাড়া পাচ্ছেন, দয়া করে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা যেটি লক্ষ্য করে দেখেছি সেটি হলো যে আমরা যে এই প্রতিটা ইউনিয়নে প্রায় আমরা 4টি-5টি করে আমরা পথসভা করেছি। এই পথসভাগুলি আমরা ইতিমধ্যে আপনারাও দেখেছেন যে এই পথসভাগুলি জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে এবং জনসভায় রূপান্তরিত হয়েছে। পাশাপাশি কাজী রফিককে নমিনেশন দেওয়ার কারণে আমরা যেটি দেখেছি যে এই সারিয়াকান্দি সোনাতলাতে মানুষের ব্যাপক একটি সাড়া পড়েছে যে কাজী রফিক এর আগেও 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত উনি এমপি ছিলেন, জনগণের কাজ করেছেন, মানুষের কাজ করেছেন। সেই হিসেবে আমরা জনগণ মনে করি যে কাজী রফিককে আমরা যদি নির্বাচিত করতে পারি তবে এই সারিয়াকান্দি সোনাতলাতে ব্যাপক উন্নয়ন হবে। মাননীয় রেন্টু ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আবার ফিরে যাচ্ছি আমাদের বিএনপির মনোনীত প্রার্থী, যিনি কাজী রফিকুল ইসলাম, যিনি আপনার এই মুহূর্তে কথা বলবেন। তিনি এর আগেও আপনার সারেকান্দিতে নদী বন্দর এবং সারেকান্দিতে আপনার একটা সার কারখানা করার জন্য তিনি কাজ করেছেন। দয়া করে রফিক ভাই জানাবেন, আপনি একটা নদী বন্দর বা ফার্টিলাইজার ফ্যাক্টরি, যাকে সার কারখানা বলা হয়, এই কৃষির উন্নয়নে একটা করার কথা ছিল, এ বিষয়ে আপনি একটু বলবেন দয়া করে। আমরা নদী বন্দর স্থাপন করার জন্য আমরা 2004 সালে আমাদের প্রিয় নেতা, আমাদের দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দিয়ে আমরা একটি নদী বন্দর কেন্দ্র স্থাপন করার জন্য সেখানে একটা উদ্বোধন করেছিলাম। সেখানে আমরা এখান থেকে মাদারগঞ্জ পর্যন্ত আপনার ফেরি চলাচল চালু করেছিলাম। সেই চালুটা আমরা শেষ পর্যায়ে আওয়ামী লীগ সরকার এসে সেটি কিন্তু বন্ধ করে দিয়েছিল, এখন আবার চালু হয়েছে। কাজেই আমরা নদী বন্দরের কথা আমরাই চিন্তা করেছিলাম, আমাদের প্রিয় নেতা দিয়েই আমরা এই জিনিসটাকে উদ্বোধন করেছিলাম। কাজেই যেহেতু আমাদের প্রিয় নেতা এটা উদ্বোধন করেছে, ইনশাআল্লাহ নদী বন্দর স্থাপিত হবে এবং নদী বন্দরের সকল কার্যক্রম এইখানে পুনঃস্থাপিত হবে এবং এটাকে কেন্দ্র করে আপনার আশেপাশের বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং এখানে বিভিন্ন সার কারখানা এবং বিভিন্ন অন্যান্য কারখানাগুলো, নদী কেন্দ্রিক পরিবেশ বান্ধব কারখানাগুলো গড়ে উঠবে। আমার বিশ্বাস সারিয়াকান্দি নদী বন্দর হওয়ার কারণে এইখানে
এইখানে আমরা ব্যবসা বাণিজ্য, কলকারখানা এবং আমাদের নদী পরিবেশ বান্ধব থাকে এরকম সার কারখানা আমরা এখানে গড়ে তুলতে চাই। নারীদের ব্যাপারে আমরা মনে করি যে আমাদের ভোটার বলেন, আমাদের যে ভোটার অর্ধেকেরও বেশি কিন্তু নারী। এই নারীদের কাজ করার ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দিতে চাই। আমার সন্তান, আমার যারা মেয়েরা পড়াশোনা করছে, স্কুল কলেজে যারা পড়াশোনা করছে, তাদেরকে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া কলেজ পর্যন্ত কিন্তু ফ্রি করে দিয়েছেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আমার সর্বোচ্চ প্রায়োরিটি থাকবে নারীদের শিক্ষাক্ষেত্র থেকে আরম্ভ করে তাদের সরকারি বিভিন্ন দপ্তরে তাদেরকে প্রায়োরিটি বেসিসে তাদেরকে চাকরির সুযোগ দিয়ে তাদেরকে কর্মসংস্থান করতে হবে। কারণ নারীরা যদি অর্ধেক নারী যদি কর্মসংস্থানে আমাদের তাদেরকে অন্তর্ভুক্ত না করতে পারি, তাহলে এই দেশকে উন্নয়ন করতে পারবো। দেশকে উন্নয়ন করতে হলে নারী পুরুষ সবাইকে একত্রিত হয়ে আমাদের দেশকে উন্নয়ন করতে হবে। সেই গার্মেন্টস সেক্টরে যাতে নারীরা প্রাথমিকভাবে কাজ করতে পারে, এই জন্য কারিগরি যে স্কুল অ্যান্ড কলেজ হবে সেখানে তাদের জন্য একটা উইং করা হবে, যেখানে তারা ট্রেনিং নিতে পারবে। ট্রেনিং ও সার্টিফিকেট দিয়ে বেশি বেতনে দেশে এবং বিদেশে তারা কাজ করতে পারবে। এর পাশাপাশি আইটি সেক্টর আমরা একটা সমৃদ্ধ করতে চাই যুব সমাজের জন্য, সেটা মেয়ে এবং ছেলেদের জন্য, যারা ওইখানে কারিগরি স্কুল আর কলেজে ভোকেশনাল ট্রেনিং নিয়ে 2-3 বছর ট্রেনিং নিয়ে তারা দেশে এবং বিদেশে তারা চাকরি করতে পারবে। আপনার অনেক ব্যস্ততা, সামনে সংসদ নির্বাচন, অনেক কষ্ট করে আমাদের সাথে কথা বলছেন, এজন্য বাংলাদেশ প্রতিদিন এবং বাংলাদেশ প্রতিদিন পরিবারের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনার দীর্ঘ সময় আমাদের পিছিয়ে নষ্ট করার জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ জ্ঞাপন করছি। বাংলাদেশ প্রতিদিন এবং বাংলাদেশ প্রতিদিন পাঠ্যপাঠী সবাইকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বিশেষ করে আপনি অনেক কষ্ট করে এখানে এসেছেন, আপনি এবং আপনার সহযোগী যারা আছে আর এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি বিশ্বাস করি বাংলাদেশ প্রতিদিন আগামী দিনে আরো ভালো কিছু করবে এবং ভালো কিছু পাঠকদের কাছে নিয়ে আসবে। আমরা আপনাদের প্রতি আশাবাদী থাকলাম।